স্পেস এমন একটি শব্দ যেটা সমস্ত শিল্প মাধ্যমে কাজে লাগে। স্পেস পেইন্টিং এ কাজে লাগে, স্পেস থিয়েটারে কাজে লাগে, স্পেস নাচে কাজে লাগে, স্পেস ফটোগ্রাফিতে কাজে লাগে, সিনেমাতে তো লাগেই। এই স্পেস এবং তার স্পেস ডিভিশন এবং লাইন, এই দুটি শব্দ একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তার সঙ্গে আসছে কি? তার সঙ্গে আসছে কালার। তার সঙ্গে কি আসছে? তার সঙ্গে আসছে কম্পোজিশন। আমি যখন ছবি আঁকছি তখন দেখতে পাচ্ছি যে এই যে জিনিসগুলো, এই মোটিভগুলো, তার সঙ্গে একটা যুক্ত হচ্ছে ফিগার। তাহলে কি? লাইন, স্পেস, কম্পোজিশন, কালার, ফিগার, এই পাঁচটা জিনিস টোটালটাই যুক্ত হচ্ছে কার সাথে? থিয়েটারের সাথে। তাহলে একটা একটা পরিপূরক। বড় ভাই কি বলছিস? কি করছিস তোমরা? দেখতে পাচ্ছি কানা নাকি তাল পাচ্ছি রে। দেখে না দুটো সারা তাল খাবে না। তোমার পরিষ্কার করে আগাছা হয়েছে, যাও ভাগো। তুই দিবি না? না। ঠিক আছে, পরিষ্কার করে দিলাম। দুটো তাল নে। না দিব না, চল। তুই দিবি না কেন? চল ভাগ। আস্তা কোথায়? কি করতে গাছ মারতে কেন? আরে ছোলা গাছ কেটে দিছিস, পড়ে যাবে। আরে বুড়া, আরে উঠ, দেখো দেখো দেখো। আরে তোল না রে। তাল দিবে না কেন আমাকে? মন বাজারে একটা শালা। তুই তাল দিবি না কেন? তুই ঘুমোই না, ঘুমোই না। মেকাররা একই স্পেস পেলে কত রকম মেকিং মাথা থেকে আনতে পারে। ধরো সুজাতা সদনে কৌশিক সেন যখন করতেন, তিনি সামনেটা বাড়িয়ে নিতেন কিছু জিনিসপত্র দিয়ে, কারণ ওখানেই ওনার স্টেজগুলো জিনিসপত্র ধরো রাখতেন সেই কারণে। আমি যখন গিয়ে করছি পারছি না। আবার তপন থিয়েটার মাঝখানটা ঘোরে, কিন্তু বাইরের দল গেলে সেটা ঘুরবে না, অদ্ভুত নিয়ম। তার মালিক বলছেন তপন থিয়েটারের প্রোডাকশানগুলোর জন্য ওটা শুধু ঘুরবে। তার ফলে আমাদের এই পশ্চিমবঙ্গের থিয়েটারে এমন কোনো স্পেস নেই যেটা ওই প্রসেনিয়ামের একটা অংশ মানুষ দেখবে, সামনেটুকু দেখবে, সাইডের অ্যাক্টিং দেখা যাবে না, তুমি লুকিয়ে পড়তে হবে উইংসে। ফলে মেকআপদের এক্সপেরিমেন্টের জায়গা আমার মনে হয় খুব ক্ষীণ হয়ে আসছে ধীরে ধীরে। এত দিন ধরে প্রসেনিয়াম হচ্ছে, প্রসেনিয়ামের সঙ্গে যদি একটু অন্যান্য স্পেসকে অ্যাড না করা যায়, প্রসেনিয়াম এবং ইন্টিমেটের মাঝখানে যদি দাঁড়ানো না যায়, ইন্টিমেট এবং ওপেন এয়ারের মাঝখানে যদি দাঁড়ানো না যায়, তাহলে আমাদের থিয়েটারটা কীভাবে থাকবে আমার খুব চিন্তা হয়। মানে থিয়েটারটা মানে কি শুধু কিছু ডায়ালগ বলা, খুব প্রপারলি আলো নিয়ে খুব প্রপারলি কিছু অভিনয় করে দেখানো? আমার মনে হয় যে এর বাইরেরও আরও কিছু ভাবার সময় এসছে। সেইটার জন্য স্পেসের এই ফ্লেক্সিবিলিটি দরকার এবং অর্থ কমে দরকার।
মার্চের 10 তারিখে আমরা লাস্ট শো করেছি রানাঘাট নজরুল মঞ্চে। সেই সময় আমরা কোভিডের কথা শুনছি, 2020-র কথা বলছি, এটা আমি কোভিডের কথা শুনছি। এবং তখন আমাদের মনে হচ্ছিল যে কোভিডের কারণে আগামী 2 বছর অন্তত পক্ষে এই যে আমন্ত্রিত অভিনয়ের জোর, যার উপর থিয়েটার করে আমাদের দল বাঁচে, সামান্য সামান্য অর্থ উদ্বৃত্ত করে এবং অর্থনৈতিক দিক থেকে ব্যালেন্সে থাকে, এইটা কোথাও আগামী 2 বছর ভয়ানক কমে যাবে, অত্যন্ত কমে যাবে। এবং দলের ছেলেমেয়েরা যারা মূলত অভিনয় করতে আসে, আপনি আদর্শের কথা বলুন, যে কথাই বলুন, সেগুলো হয়তো পাশাপাশি চলতে থাকে, কিন্তু দলে যখন একটি ছেলে প্রথম আসে তখন সে অভিনয় করার স্বপ্ন নিয়ে আসে, অভিনয় সে করতে চায়। তাহলে অভিনয় করাটা বন্ধ হয়ে যাবে। আগামী 2 বছর এই যে আমন্ত্রিত অভিনয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে ঘুরে ঘুরে আমরা থিয়েটার করি, সেটা তো করার অবকাশ থাকছে না, কারণ উৎসবগুলো হচ্ছে না, মানুষ গৃহবন্দী, মানুষ ঘরে আটকে গেছে। তাহলে কি করা যায়? আমাদের চর্চাটা চলবে কি করে? এই যে মানুষগুলো আসছেন, যে ছেলে মেয়েগুলো আসছেন, তারা অভিনয় করবেন কি করে? আর এই আমাদের যে রিহার্সাল রুম, এখন যেটা অন্তর্প্রকাশ আপনারা দেখছেন বাড়ির নিচতলায়, আমাদের রিহার্সাল রুমটা ছিল ওপরে, আমাদের বাড়ির ওপরে দোতলায়। এখন যেখানে আমার ঘর হয়েছে, ওখানে আমাদের টিন বাঁশের বেড়া দিয়ে দীর্ঘ প্রায় 20 বছর ধরে একটা রুম ছিল ওখানে। আমরা সেখানেই চর্চা করতাম, রিহার্সাল করতাম। কিন্তু এই যে এখানে যে অভিনয়ের আয়োজন করা যাচ্ছে, এইটা কিন্তু উপরে সম্ভব ছিল না, কারণ সেটা সাউন্ড পলিউশন ছিল, যেহেতু বেড়ার ঘর, প্রচুর বাজারের উপর বাড়ি আমার, তার ফলে প্রচুর সাউন্ড বাইরে থেকে আসতো। এবং ওই সময় আমাদের মনে হলো যে যদি একটি স্পেস আমাদের মতো করে গড়তে পারি, অভিনয়ের জায়গা, সেই ভাবনা থেকে তখন মনে হলো যে না, তাহলে আমাদের একটা কংক্রিট ঘরের মধ্যে ঢুকে পড়তে হবে এবং চারপাশ আবদ্ধ করে দিতে হবে, যে সাউন্ড অন্তপক্ষে না যায় একেবারে ঘরের মধ্যে। সেখান থেকে মনে হলো যে এর একটাই উপায় আছে, যদি আমরা ওপরে চলে যাই, কনভার্ট করি, ভাইস ভার্সা করে নিই, যে আমাদের পরিবার যদি নাট্যগৃহে চলে যায় ওপরে রিহার্সাল রুমে, আর ওপরে রিহার্সাল রুম যদি নিচে চলে আসে আমাদের নিচের থাকবার ঘরে, তাহলেই এটা আদান প্রদান হলেই হতে পারে। এবং সেই ভাবনা থেকে মনে হলো যে না, এটা করা যায় বা যেতে হবে, না হলে থিয়েটার আগামী 2 বছর আমাদের থিয়েটার করা হবে না। তুই সেই হনুমান লঙ্কারে একেবারে অতিষ্ঠ করে ছেড়েছিস। সাগর করলে সাগর করলে সাগর করলে সাগর করলে ছিল যত নারকেল তরু 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 তরু। সত্যি কথাই এই লকডাউন একটা ফ্যাক্টর। হয়তো কল্লোলদার তেপান্তর কি আরও যেসব ছোটো ছোটো জায়গাগুলো ছিল লকডাউনে, বা গোবরডাঙ্গা নকশা বা শিল্পায়ন, তাদের যে স্পেসগুলো যখন আমাদের দেখেছি আমরা এর আগে থিয়েটার করতে বা যাওয়া আসার মধ্যে, তখন কোথাও ভেতরে মনের ভেতরে উকি যে মারিনি এমন নয়, যেরকম নিজেদের যদি একটা জায়গা হয়, আসলে কোনো কিছু ভালো দেখলেই সবসময় এটা মনে হয় প্রথমেই যে এমন ভালো জিনিস যদি আমাদের থাকতো, এই ভাবনাটা সবসময় ছিলই। কিন্তু লকডাউন একটা ফ্যাক্টর, যে লকডাউনে আসার পর যখন মঞ্চগুলো বন্ধ হয়ে গেল, 16ই মার্চ লাস্ট অভিনয় হলো গিরিশ মঞ্চে, তারপর যখন পরপর শোগুলো সব, এবং আমরা অল্প দিনের মধ্যে অনেকগুলো নাটকের নিয়ে অনেকগুলো শো পরপর করতে 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 হঠাৎ করে যখন বন্ধ হয়ে গেল, কোথাও আমাদের ভেতরে একটা মনে হলো যে আমরা কীভাবে বসে থাকবো দিনের পর দিন, এবং বেসিক্যালি বসে থাকতে হয়েছিল বাধ্যতামূলকভাবে। কিন্তু ভেতরে থাকতে থাকতে তখন মনে হলো যদি এরকম একটা জায়গা করা যায়। কিন্তু এরকম নয় যে ইন্টিমেট নাটককে বা অপ্রস্টিরিয়াম নাটককে খুব ভালোবেসে তাকে লালন করব বলেই সেই দায় থেকে এই জায়গা তৈরি হয়েছে, এটা একদম মিথ্যে বলা হবে। মূলত যাতে আমাদের নাটকের চর্চাটা যাতে অব্যাহত থাকে, আমরা এসে জায়গায় বসতে পারি, নিজেদের একটা রিহার্সালের জায়গাও দরকার ছিল, এই সব ভাবনাগুলো মাথায় উঁকি মারতে লাগলো। থিয়েটারটা মূলত তৈরি হয় রিহার্সাল রুমে। এবার রিহার্সাল রুমে তৈরি করা, আর আমি তো গিরিশ মঞ্চে একাডেমিতে মধুসূদনে টানা রিহার্সাল করে নাটকটা তৈরি করতে পারছি না। আমি তো আমার আলোটা ফেলে দেখতে পাচ্ছি না যে অভিনেতা তার সঙ্গে কিভাবে সেটার সঙ্গে আলোর সঙ্গে কথা বলছেন, বা ওই 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 স্পেসটার সঙ্গে কিভাবে মিলেমিশে যাচ্ছেন। মানে এই যে তৈরি হয়ে ওঠা একটা থিয়েটারের, সেটা তো এই সমস্ত কিছু নিয়ে, মানে আমার থিয়েটারে অন্তত পক্ষে, হয়তো ম্যাক্সিমাম ক্ষেত্রে তো আমি ওটা মিস করছিলাম, যে আমি আলোটা ফেলে থিয়েটারটা করতে চাইছিলাম, আমি ওই স্পেসটা ওই সমস্ত কিছু নিয়ে, সেটা তো রিহার্সাল রুমে সম্ভব নয়। এবার
এই স্পেসের এই এক্সপেরিমেন্টটা ধরা যাক এর এক্সটেনশন হতে পারে অনেক কিছু। একটা এই জায়গায় হয়তো ওই সিঁড়িটা দিয়ে অভিনেতারা নেমে আসতে পারে, একটা মিছিল হয়তো ওই ছাদ থেকে ওই সিঁড়ি দিয়ে নেমে আসতে পারে, নেমে এখানে ঢুকে পড়তে পারে, বা একটা ফোনের এক প্রান্তে একজন অভিনেতা এখানে বসে থাকতে পারে না, আর এক প্রান্ত হয়তো ওই ঘরটা, ওই ছোট্ট কাচের ঘরটার মধ্যে আরেক প্রান্ত, ফোনের আরেক প্রান্ত হতে পারে, এবং সেটা দর্শক কিন্তু দেখতে পারেন। মানে এখানে বসে থাকাই 50 জন দর্শক কিন্তু ওটাকে এক্সপিরিয়েন্স করতে পারবেন। এই ধরনের ছোট ছোট স্পেস আমার কাছে খুব ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে। আমি যেভাবে দেখি, আমি অল্টারনেটিভ থিয়েটার জানি না, বিকল্প থিয়েটার জানি না, আমি শুধু এই মুহূর্তে ভাবি যে বামপন্থী আমলের শেষের দিকে যেভাবে মানুষ সম্পর্ক থেকে সরে যাচ্ছিল, আদর্শ থেকে সরে যাচ্ছিল, মূল্যবোধ থেকে সরে যাচ্ছিল, সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয় ঘাড়ে হাত দিয়ে আপনি কেমন আছেন, ভালো আছেন, এই কথাটা ঘাড়ে হাত দিয়ে বলার দরকার আছে। এটা দূর থেকে হবে না। সেই কারণে কিন্তু আজকে আদর্শগত জায়গা থেকে বামপন্থীদের এই দূরত্ব তৈরি হওয়া, তারপরে একটা অন্য পন্থা ডানপন্থী অবস্থা আমাদের মধ্যে ডেভেলপ করে গেছে। বহু বামপন্থী মানুষ আজকে ডানপন্থী হয়েছেন, থিয়েটার জগতেও তাই হয়েছে, বিকল্প থিয়েটারের ক্ষেত্রেও তাই হয়েছে। তারা প্রতিটি মানুষ কিন্তু শুধুমাত্র থিয়েটারকে যদি ভালোবাসতো তাহলে একরকম, কিন্তু তাহারা আদর্শগত জায়গা থেকে কিন্তু সরে এসছে। আর এই জায়গাটা আমি ধরতে চাইছি, অর্থাৎ রাজনীতি নয়, রাজনীতিটা হচ্ছে মনুষ্যত্বে, মানবিক জায়গায়। এই মানবিক জায়গাটা ধরতে পারে একটা ছাদ, একটা উঠোন, একটা ড্রয়িং রুম, অথবা একটা মাঠের পাশে একটা সিটে 5 জন 6 জন বসে, 10 জন মিলে বসে, গোল করে বসে একটা কিছু বলা। সেটা থিয়েটার হতে পারে, সেটা একটা মনোলগ হতে পারে, সেটা একটা আড্ডা হতে পারে, একটা কমিউনিকেশন। অর্থাৎ আমার নিজস্ব একটা ইডিওলজি রয়েছে, আমি সেটা যদি শেয়ার করতে পারি, এই শেয়ারিংটা যদি তৈরি হয় তাহলে কিন্তু একটা আদর্শটা ফ্লারিশ করবে। আমার কনসেপ্টটাই হচ্ছে এই অঞ্চলের যে বিভিন্ন পরিবার আছে, বা এই যে ছেলেমেয়েরা আছে, বা এরকম অনেক মানুষ আছেন যারা একসময় আলকাপালা করতেন, কেউ যাত্রাপালা করতেন, এরকম প্রচুর মানুষ আছে। বিভিন্ন লোকগানের সাথে তারা যুক্ত, এবং তাদের পরিবারের ছেলেমেয়েরাও, ছোট ছোট ছেলেমেয়ে অসাধারণ গান করে, কিন্তু কি বলবো, সেই প্ল্যাটফর্ম তাদের নেই, বা সেই চর্চার মধ্যে এই মুহূর্তে নেই। তো আমি চাইছি যে এই গ্রামে সেই সমস্ত গ্রামবাসীদেরকে নিয়ে যদি থিয়েটারটা করা যায়, সেই জন্যে এখানে প্রথমেই যেটা চেষ্টা করা হচ্ছে যে কোনো বেড়া জাতীয় সেইভাবে রাখা হবে না। কিছু বেড়া ছোট ছোট দেওয়া হচ্ছে ছাগল আটকানোর জন্য, তাছাড়া কিন্তু কোনো ঘেরাটোপ নেই, সবাই আসতে পারে। ইনফ্যাক্ট সন্ধেবেলাতে প্রচুর ছেলেরা এখানে আসে, তারা তাদের মতো করে সময় কাটায়, গল্প করে। যেদিন প্রোগ্রাম হয় প্রচুর বাচ্চারা আসে, মেয়েরা আসে, সবাই ইনভলভ হয়। ইনফ্যাক্ট আমরা দেখেছি যখন আমরা কাজ করছি, প্রথম দিকে যখন এই জায়গাটা তৈরি করা হচ্ছে,
অনেকটাই তৈরি ছিল, এই যে মঞ্চ বা ইত্যাদি, এই গোবর দিতে হবে, মাটি দিতে হবে, এই গ্রামের প্রচুর ছেলেমেয়েরা এসে সাহায্য করেছে। এনাদের মধ্যে অনেক কোয়ালিটি আছে, অনেক কিছু। বাড়িতে বসে বসে গান করছেন, বিড়ি বাদ্য বাদ্য গান করছেন, বা এখানে এরকম মানুষ আছেন যারা খেজুর পাটি বোনেন, বাঁশের কাজ করেন, নকশি কাঁথা তৈরি করেন, কিন্তু সেটা শুধুমাত্র তাদের পরিবারের জন্য, পরিবারের বাইরে নয়। কারণ তারা যেহেতু টোটাল এরিয়াটা মুসলিম এরিয়া, তারা বাড়ির মহিলাদের কোনো জিনিস বিক্রি করতে দেবে না বা অন্য কোথাও দেবে না, সেটা পরিবারের কাউকে যদি গিফট করতে হয় কারো দিয়ে, সেক্ষেত্রে হতে পারে। তো আমরা এখানে মাঝে যেমন একটা প্রদর্শনীর ব্যবস্থা করেছিলাম, তাদেরকে গিয়ে বুঝিয়ে কথা বলে সেই প্রদর্শনীগুলো এনে এখানে রাখা হয়েছিল, ডিসপ্লে করা হয়েছিল। প্রচুর মানুষ এসে দেখেছেন, অনেকে কিনতে চেয়েছেন, তারা বিক্রি করতে পারেনি। এখন চেষ্টা চলছে যে তাদের পরিবারের কর্তাদের একটু যদি বোঝানো যায়, তাহলে যদি ওনারা আরও বানাতে পারেন, সেই বিপণী আমরা যেটা একটা করবো প্ল্যান করেছি, সেখানে আমরা রাখতেই পারি। আমরা কাজ করছি থেকে এই গ্রামের কোনো বাড়ি থেকে কোনো একজন মহিলা তিনি চা বানিয়ে নিয়ে চলে এসেছেন, এরকম হয়েছে। দুপুরে খাওয়া হয়নি, কোনো একটা, তারা হয়তো জিজ্ঞেস করলো খেয়ে এসেছেন, হলো না, চলেন আমাদের বাড়ি খাবেন, গিয়ে খেয়ে চলে এসেছে। এইরকম আন্তরিকতা এদের মধ্যে পেয়েছি, কারণ এনারাও বুঝছেন যে এখানে একটা ভালো কিছু হচ্ছে, এবং হয়তো ওনাদের ভবিষ্যতের জন্য ভালো হবে। ইনফ্যাক্ট আমাদেরও হবে, এরকম নয় যে আমি এই কাজটা করে আমি নিজে খুব গ্রামকে উন্নত করছি, তা নয়, আমি নিজে উন্নত হচ্ছি। থিয়েটার ফর এক্সেলেন্স মানে বিভিন্ন ধরুন আর্টের জন্য একজন টিচার রয়েছেন, ডান্সের জন্য একজন টিচার রয়েছেন, আঁকার জন্য, ক্রাফটের জন্য একজন টিচার আছে, আমরা নাটক শেখাচ্ছি আমরা বাচ্চাদের। আমি তো সেতারের জন্যও একজনকে রাখতে পারি এখানে, তাই সেই স্ট্রাকচারটা এখনও তো আমি তৈরি করতে পারিনি। তো আমি চাইবো যে থিয়েটারকে আমরা যেহেতু তিলোত্তমা শিল্প বলে দাবি করি, তাহলে থিয়েটারের সংলগ্ন যে যে আর্ট ফর্মগুলো আমার প্রয়োজন, আমি সেইখানে একদম এটা এখানে হচ্ছে, এটা আমি বলতে চাইছি। আমি যদি মনে করি যে বিজনেস করা আমার দরকার, থিয়েটারটাকে আমি বিজনেস হিসাবে নিচ্ছি, বা আমার গ্রুপটাকে আমি বিজনেস আর্নিং সোর্স হিসাবে নিচ্ছি, অবশ্যই শিল্প মাধ্যমকে যদি আমি আর্নিং সোর্স হিসাবে নিই, এবং আমার এখানে আর্নিং সোর্সের মূল জায়গাটা হচ্ছে আমার সঙ্গে যে সমস্ত ছেলেমেয়েরা থাকে, তাদের যদি আমি এটা বইয়ের খরচও কিনে দিতে পারি, বা তাকে যদি আমি একটা গিটার বাজাতে চাইছে, তাকে যদি আমি একটা গিটার কেনার মধ্যেও সামান্য কন্ট্রিবিউট করতে পারি, একটা ডুবকি কেনার মধ্যেও কন্ট্রিবিউট করতে পারি, বা কিছু যদি তাদের জন্য যদি করে দিতে হয়, আমাকে তো একটা সোর্স অফ ইনকাম ধরে আনতে হবে। আমার পারপাসটাও সার্ভ হবে যে হ্যাঁ, সেই লোকটা আমার এখানে আসছে, আমার টাকাটাও আসছে, হ্যাঁ, যেই টাকাটা হয়তো আমার 300 টাকাই দিনের শেষে হয়তো রোজগার হলো। একটা শো আমার স্পেসে হয়ে যাওয়ার পরে যে দুটো দল করে যাচ্ছেন, তাদেরকে তাদের আসা যাওয়ার সাম্মানিকটুকু দিয়ে দেখা যাচ্ছে যে আমার 300 টাকা ইনকাম হয়েছে। সেই 300 টাকাটা আমার দলে যে ছেলেটি লাইটে বসেছিল, তার হাতে তো আমি তুলে দিতে পারলাম। তাকে তো কলকাতামুখী হতে হলো না, সে তার কাছে তো একটা আলাদা সংজ্ঞা তৈরি হচ্ছে যে না, মফস্বলে বসেও অশোকনগরের মতো জায়গা, যেখানে মানে শিয়ালদা থেকে অশোকনগর আসতে যারা 1 ঘন্টা 10-15 মিনিট সময় লাগে, আমি না গিয়েও আমি টুকটুক 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 করে যদি অন্তহীনেই রেগুলার কাজ হয়, আমি পার ডে 300 টাকা রোজগার করতে পারি। তারপরে দেখলাম এটা আস্তে আস্তে অন্যান্য অনেক দল কাজ করার ইচ্ছা প্রকাশ করতে লাগলো এবং একটা ইকোনমি জেনারেট করা শুরু করলো। সেইটাকে ভেবেই সাথে সাথে প্ল্যান করলাম যে না, এই যে ধরো একটা দল বাইরে থেকে এসে বলছে 30টা ডিম ভাত লাগবে, আমি কোথা থেকে এই ডিম ভাত জোগাড় করে দেবো, আমার দলে কে যাবে গাড়ি নিয়ে এই নিয়ে। তখন প্ল্যান হলো যে না ঠিক আছে, লাগোয়া একটা ক্যাফে শব্দটাতে আমার আপত্তি ছিল, যে ক্যাফে খুবই আরবান একটা শব্দ বা একটা আরবান জায়গা থেকে এসছে। আমি সেটা থেকে আমি অশোকনগর একটা নদী আছে, শুকিয়ে যাওয়া নদী, বিদ্যাধরী, অনেক পুরনো নদী, সেইটাকে আমরা ওপরের জায়গাটাকে বিদ্যাধরী মেঘেদের রান্নাঘর, অর্থাৎ ক্লাউড কিচেন কনসেপ্ট। তুমি আগের দিন ফোন করো, পরের দিন খাবার পৌঁছে যাবে। আমরা একটা রান্নার লোক রাখলাম দল থেকে, ফুড লাইসেন্স, ট্রেড লাইসেন্স যা যা লাগে, সুইগি, জোম্যাটো এদের সাথে টাই আপ করলাম, এবং আমার দলের 1 বা 2জনকে দায়িত্ব দেওয়া হলো যারা পুরো ব্যাপারটা দেখছে। এই যারা আসছে তাদের রাতের খাওয়া, বিকেলবেলার একটু এখানকার একটু স্ন্যাক্স ইত্যাদি থাকা, এইসব, এই যে ওয়ার্কশপ হচ্ছে, ওয়ার্কশপের খাওয়া দাওয়া, এই সবটা মিলিয়ে আস্তে আস্তে একটা কাজ, কিন্তু ভয়ঙ্কর একটা কাজ চেপে বসলো ঘাড়ে আর কি। এবং একসাথে দুটোই চলছে, এটা এখনও কমপ্লিট হয়নি, কাজে করছে।
এইবার দেখা যাচ্ছে কিন্তু যে একটা ইকোনমি জেনারেট করছে। প্রথম অনুদান ব্যতীত আমাদের দল অনুদান পায়, এই অনুদান ব্যতীত একটা রেগুলার ইকোনমি, কলসো ছাড়া অনুদান ব্যতীত একটা রেগুলার ইকোনমি জেনারেট করছে, সেইটা আমাদের কাছে কিন্তু একটা খুব বড় ব্যাপার। এবং তুমি যদি খুব ছোট করেও দেখো, একটা অল্টারনেট অর্থনীতি কি জেনারেট হয়নি? আজকে যেখানে 40 জন খাচ্ছে, যে লোকটা এই 40 জনের খাবার দিচ্ছে, যে মাসি রান্না করছেন, সে তো এই 1 বছর আগে এটা হতো না, করতে পারতো না। বা ধরো যারা আমাদেরকে এই যে প্রত্যেক বছর যে সুমোটা বা যে সুমোগুলো আমাদেরকে নিয়ে নিয়ে কোচবিহার থেকে জামশেদপুর অবধি ঘুরে বেড়ায়, তার ড্রাইভার কি একটা অল্টারনেটিভ অর্থনীতি সহায়ক নয় এই থিয়েটার থেকে, এই অল্প অর্থনীতির থেকে? ধরো এই যে হলটা ভাড়া হচ্ছে, যিনি এই হলের পুরো লাইটটা করলেন, ওয়ারিংয়ের কাজটা করলেন যিনি আর কি, মানে ডিজাইনটা আমাদের দলের ছেলেরা করেছে, সে কি একটা অল্টারনেট অর্থনীতি পেলো না এই লকডাউনের মধ্যে? এখন তো এমনি কেউ বাড়ি করছে না নতুন করে, মানে মুশকিল করা, কিন্তু এটাকে পেলো না আমাদের এই পাগলামির জন্য। সেটা আমার এখানে যেমন পেলো, চাকদায় পেলো, নাগের বাজারে পেলো। বা ধরো কার্টেনের কাজগুলো হচ্ছে, কাপড় সেলাই করেন যারা, তা এইগুলোকে তুমি কিভাবে দেখবে? থিয়েটারের যেমন একটা এস্থেটিক্স দিক আছে, একটা কল্যাণমুখর দিকও তো আছে যে কোনো কাজের। দেখো অনেকেই তো অনেকগুলো করে ফেলেছে, এটা একটা ভীষণ ভালো লাগা জায়গা যে এতগুলো স্পেস তৈরি হয়েছে। আমি টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে গিয়ে লাভ নেই, মানে তৈরি হয়েছে এটাই একটা বড় ব্যাপার। 2 নম্বর হচ্ছে যে যেটা ক্ষতিকর একটা হয়েছে সেটা হচ্ছে যে যারা মঞ্চে করত তারা মঞ্চে জায়গা পাচ্ছে না বলে নেমে পড়েছে ছাদে, উঠোনে, থিয়েপেক্সে গিয়ে থিয়েটার করছে। মানে একাডেমিতে 3 মাসের মধ্যে ডেট নেই, চল থিয়েপেক্সে করি, চল গোবরডাঙ্গায় গিয়ে করে আসি। এইটা কিন্তু তাহলে তো কোনো বিশ্বাস যে আমি যেটা করছি, আমি যে থিয়েটারটা বিশ্বাস করে একাডেমি অফ ফাইন আর্টসে করি, যে স্পেসে আমি থিয়েটারটা করি, তাহলে সেই স্পেসটার প্রতি আমার কোন ইডিওলজি কাজ করেছিল এতদিন ধরে, কোন ভালোবাসা কাজ করেছিল, বিষয়ের ভালোবাসা, নাকি শুধু ওই কারিগরি ওই শিল্পের সঙ্গে শুধু আমি ওতপ্রোতভাবে জড়িত থাকবো সেইটা? মানে এস্থেটিক্যালি ভালোবাসার একটা জায়গা, আর একটা হচ্ছে টেকনিক্যালি ভালোবাসার জায়গা। তাহলে আমি কোথায়? আমি বরাবর স্কুলিংয়ে বিশ্বাস করে এসেছি। স্কুলিংয়ের বিকল্প হয় বলে আমি বিশ্বাস করি না, মন থেকে বিশ্বাস করি না। ছবিটা আঁকতে গেলে আমার ওই লাইনের ওপর দখল চাই, মানে আমার স্ট্রোকটা আমার ঠিক হতে হবে, তার জন্য হাজারো লাইন টানতে হবে, এবং যতক্ষণ না আমি আমার ওই দখলটা তৈরি হচ্ছে ততক্ষণ হবে না সেটা। তো আমি আমার বিশ্বাস বরাবর স্কুলিংয়ের প্রতিই থাকবে। যারা হয়তো অনেকে করবেন এবং তাদের মধ্যে এমনও হতে পারে যে তারা হয়তো ভেবেছেন যে হ্যাঁ থিয়েটার তো করতেই পারি, এবার আমার সাধ্যের মধ্যে 30,000 টাকা 40,000 টাকা একটা শো করতে লাগছে না, 1,500 টাকায় আমি একটা হল নিতে পারছি, আলো ইত্যাদি সমস্ত কিছু রয়েছে, এবং আমি শো করতে পারছি, 2-1 মিলেই করতে পারছি। তারা হয়তো ভেবে শুরু করলেন, তারপর হয়তো সত্যি এমন হতেই পারে যে তিনি এই প্রসেসটার মধ্যে ঢোকার পর রিয়েলাইজ করলেন, যে বুঝতে পারলেন, ভালোবেসে ফেললেন, এবং তারপর আবিষ্কার করলেন না সত্যি তো আমার এখানে অনেক কিছু জানার আছে। তিনি হয়তো ওই শিক্ষার বা ওই প্রথাগত স্কুলিংয়ের বা ওই চর্চার গুরুত্বটা বুঝতে পারলেন, এমনও তো হতে পারে। সবসময় নেগেটিভ ভাবার কারণ নেই। আমরা সবাই তো এত কিছু জানতে হবে, পড়তে হবে, শিখতে হবে ভেবে শুরু করিনি, শুরু করেছিলাম তো করব বলেই। তোর যদি আপত্তি না থাকে তাহলে আমি ওকে মন্ত্র দিতে চাই। মন্ত্র? বীজ মন্ত্র। মাসিমা? হ্যাঁ বাবা নাও, আমরা তো সবাই নিয়েছি, তাই না? নিয়ে ভালো আমরা নিয়েছি। মন্ত্র জপ করলে শরীর শান্ত থাকে। জয় মা।
মন্ত্র জপ করতে ভুলিস না বাবা। এই মন্ত্র জপ করতে করতে একদিন মায়ের দেখাও পেয়ে যেতে পারিস। তাহলে আসি বাবা। ভালো থাকিস, তোরাও ভালো থাকিস। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। আজ থেকে 100 বছর আগেও প্যান্ডামিকের পরে যে লাইফস্টাইলটা তখন অনগোয়িং ছিল সেটা চেঞ্জ হয়ে গেছিল, এবং এইরকম ধরনের কিছু একটার পরে প্রত্যেকটা সিস্টেমই বদলে যাবে। নট অনলি থিয়েটার, আমার মনে হয় প্রত্যেকটা সেক্টরই তার রাস্তা বদলাচ্ছে, তাই না? গতানুগতিক যে ধারাগতি সেটা কিন্তু থিয়েটার বলে না, প্রত্যেকটা সেক্টরই বদলে দিচ্ছে। একটা বড় অডিটোরিয়াম 700-800 সিটের মধ্যে 100 সিট ভর্তি করে যখন একটা পারফরমেন্স হয় তখন দর্শকদেরও যেমন একটা ফাঁকা ফাঁকা লাগে। অভিনেতা হিসেবে আমিও যখন মঞ্চের উপর দাঁড়াই তখন আমার সামনে যখন শয়ে শয়ে সিট খালি পড়ে থাকে সেটা আমাকেও খুব বেদনা দেয়। এই ছোট ছোট যে স্পেসগুলো তৈরি হয়েছে বিভিন্ন জায়গায়, তো সেই জায়গাটাকে মনে হয় আমাদের কষ্টটা খানিকটা লাঘব হয়েছে, যে আমি যখন সামনে দাঁড়াচ্ছি আমি দেখছি আমার সামনে 50 জন 60 জন একটা স্পেস কি 100 জনের একটা স্পেস প্যাকড। যেটা মানে মঞ্চ থিয়েটারে দর্শকদের চোখে চোখ রেখে অভিনয় করা যায় না। অনেক সময় অনেকের সমস্যা হয়, অ্যাক্টিং এ সমস্যা হয়, কিংবা কিছু ফোন বাজলো বা কোনো কেউ কথা বলছে সেটা অ্যাক্টিং এ সমস্যা তৈরি করে। কিন্তু আমাদের এই স্পেসে অভিনয় করতে গিয়ে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে না, মানে দর্শকের চোখে চোখ রেখে আমরা অভিনয় করছি, সেটা সমস্যা হচ্ছে না। কেউ কথা বললে আমার সমস্যা হচ্ছে না, ফোন বাজলে সমস্যা হচ্ছে না। ফোন যদি বাজেও সেটাকেও আমরা থিয়েটারের মধ্যে নিয়ে নিচ্ছি, আমরা কেউ কথা বললেও সেটাকেও আমরা থিয়েটারের মধ্যে নিয়ে নিচ্ছি কথার মাধ্যমে। সেই জিনিসটা আমরা খুব উপভোগ করি এই ভানুসুন্দরী পালার ক্ষেত্রে, এবং অন্যান্য যদি আমরা তৈরি হয়, যদি সুমনদার সাথে তৈরি হয়, সেক্ষেত্রে আমরা সেই মজাগুলো হয়তো পেতে পারি। আমি তোমার সত্যিকারের বন্ধু, বন্ধুরূপী বন্দুক নই। তুমি এত ঘুমাচ্ছ কেন বলো তো? বন্ধুরূপী বন্দুক নও, বন্ধুরূপী বন্দুক নও। আচ্ছা, একজন থিয়েটার অভিনেতা অভিনয় ছাড়া, মানে থিয়েটার অভিনয় ছাড়া বাঁচতে পারে? সে তার অভিনয়টাকে ছেড়ে দিতে পারে? গত 8 মাসে আমি জাস্ট 2টো অভিনয় করেছি, 2টো। পারে ছেড়ে দিতে অভিনয়? নিজের ওই ভাত, রুটি, ডাল, মাছ, মাংস, সবজি সবের জন্য থিয়েটারটাকে, অভিনয়টাকে জাস্ট ছেড়ে দিতে পারে? নাকি এসবগুলোর জন্য অন্য কোনো পেশা, অন্য কোনো সংস্থান সে খুঁজে বার করবে? তা আমরা কিন্তু ওইরকম প্রত্যেকটা ছোট ছোট কেন্দ্রের স্বপ্ন দেখছি, এবং আমরা যদি প্রপারলি সেই স্বপ্নগুলো সঞ্চারিত করতে পারি তাহলে কিন্তু থিয়েটার আবার রিজিওনালি একটা বড় জায়গা নেবে বলে, খুব দ্রুত বড় জায়গা নেবে বলে আমার বিশ্বাস। এই যে হ্যাঁ বললাম রিজিওনালি, হ্যাঁ, এবং পরে 5-7 বছরের মধ্যে এইটা আবার সেন্ট্রালিও বড় জায়গা নেবে, কারণ এই রিজিওনালি তৈরি দর্শকের টেস্ট মনে হবে, আচ্ছা থিয়েটার পাড়ায় দেখি তো, আচ্ছা এবার কলকাতায় হচ্ছে, ওই লোকটা আসছে, ঠিক আছে এই লোকটা থিয়েটার তো আমি পাড়ায় দেখেছিলাম, যাইতে পারি একটু একাডেমিতে আমি ছুটির পরে দেখেছি তো কেমন হবে। একটা নতুন বাঞ্চ অফ অডিয়েন্স তৈরি হওয়ার ক্ষেত্র কিন্তু আমরা তৈরি করছি বিভিন্ন জায়গায়, যেটা সেন্ট্রালি কলকাতায় লোকেট করবে আগামী 5 বছর পর। কলকাতা হোক, নৈহাটি হোক, যে কোনো, কলকাতাকে আমি একমাত্র কেন্দ্র মনে করি না, বালুরঘাট হোক, যেখানে। বগুড়ার একটি দর্শক চাইলেই তো থিয়েটার দেখতে পারতেন না, তাদের ওই বছরে বাৎসরিক যে উৎসবটা হতো তার উপর নির্ভর করতে হতো, মানে বছরের একটি নির্দিষ্ট সময় তারা 2-3 দিন থিয়েটার দেখতে পারতেন, আর কখনোই কিন্তু আমাদের বগুড়া থেকে দর্শক বগুড়ায় বসে থিয়েটার দেখতে পারতেন না, একেবারেই পারতেন না, সে সুযোগটা ছিল না, নিয়মিত হতো না। কিন্তু অন্তর্প্রকাশ গড়াতে যেটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে বগুড়ার মানুষ এখন আরও বেশি থিয়েটার দেখতে পাচ্ছেন, মাসে 2 দিন করে তো এখানে আয়োজন হচ্ছেই, সেই 2 দিন তারা আসতে পারছেন, দর্শক বেড়েছে, এবং ইভেন আমাদের এখানে যেহেতু হল ছিল না, নিয়মিত অভিনয় ছিল না, ধরুন আমি একটি রানাঘাটের বন্ধুকে বললাম থিয়েটার দেখতে আসিস, সে তো ব্যক্তিগত কোনো কারণে ওই দিনটা আসতে পারলেন না, উৎসবের সময়কার বলছি, উৎসবে বললাম রানাঘাটের একটি বন্ধুকে, ভাই আমাদের 7 তারিখ উৎসব হচ্ছে, তুই আসিস দেখতে, সে তো 7 তারিখে ব্যক্তিগত কোনো কারণে ব্যস্ত হয়ে পড়লো,
তার ফলে তার সঙ্গে কিন্তু আবার লিঙ্ক তৈরি হতো সামনের বছর 7 তারিখে। আর এখন কিন্তু সেটা হচ্ছে না। এখন রানাঘাটে যে বন্ধুটিকে বলছি তুই 7 তারিখে আসিস, সে হয়তো তার ব্যক্তিগত কোনো কারণে 7 তারিখে আসতে পারলেন না, সঙ্গে সঙ্গে তাকে আমি বলে দিচ্ছি ওই দিন, ঠিক আছে 7 তারিখে তুই আসতে পারলে তুই কিন্তু 28 তারিখে আসিস, আবার 28 তারিখে আয়োজন করছি। তার মানে তার সঙ্গে যোগাযোগ করার সুযোগ কিন্তু আমাদের বাড়ছে। ওই মাঠে যারা খেলে, আপনি যখন ফোন করেছিলেন বা আমি যাকে ফোন করেছিলাম, এই তো খুঁজে পেয়ে গেলাম, তাহলে আপনি আমাদের খুঁজে পেলেন কি করে? আমি তো তখন ওই বিল্ডার্সের ওখানে দাঁড়িয়ে আছি। তাহলে ওরা জানতে পেরেছে বা আমার প্রতিবেশীরা জানতে পেরেছে এখানে একটা কিছু হয় যেটা শিল্পের সঙ্গে, সংস্কৃতির সঙ্গে যুক্ত। সুরকির রাস্তার ওখানে গেলে জিজ্ঞাসা করলে আমাকে খুঁজে পাচ্ছেন বা আমার সংস্থাকে খুঁজে পাচ্ছেন। তাহলে এটা একটা লোকাল, এটা আমার একটা দিক, এবং তার একটা ইনভলভমেন্ট তৈরি হচ্ছে। কি হয় মানে আমাকে যে মাস্টার বাড়ি যে আমাদেরকে যে সমস্ত জিনিসপত্র দেয়, মানে চাল ডাল এ সমস্ত, তার ছেলে কিন্তু থিয়েটার দেখতে আসে, সে কিন্তু জিজ্ঞাসা করে পরের শোটা কবে, বা এখন কি হচ্ছে গো, এই যে তার যুক্ত হওয়া, বা যিনি আমাকে এই যে মাংসের দোকানে তার স্ত্রী এবং ছেলের জন্য সে তখন মাংস কাটছে দোকানে, সে 2টি টিকিট নিয়েছে আমাদের গত শোকে, আবার বলেছে এর পরের শো কবে। এই যে আস্তে আস্তে প্রসারিত হচ্ছে, এটা আগেও ছিল কিন্তু মাঝখানে কোথাও আগে ছিল, অশোকনগরে ছিল অবশ্যই। আরেকটা জিনিস হলো, আমি টিকিট বিক্রি করতে গিয়ে দেখেছি ধরুন পুরনো মানুষজন যারা আছেন খুব সুন্দর রিউনিয়ন হয় তাদের সঙ্গে। হ্যাঁ, রিউনিয়ন হয়। তারা যে কাজগুলো করছে তারা বলার লোক পান না। এবার আমাদের দাঁড় করিয়ে প্রায় 1 ঘন্টা ধরে বলে যাচ্ছেন তারা কি ধরনের কাজ করছে, মানে তারাও কিন্তু কোনো একটা কাজ করছে, তারাও কাজ করছেন, মানে এবার আমরাও সেটা জানতাম না। তাহলে এই যে পারস্পরিক আদান প্রদান, মনোভাবে আদান প্রদান, কাজের আদান প্রদান, এটা যত বাড়ছে মানে আমরাও তখন কিছু শিখতে পারছি, সমৃদ্ধ হচ্ছি। 3 মাস ধরে সঙ্গে নিয়ে ঘুরছি, যদি তোর সাথে দেখা হয় তোকে দেব। কি দাঁড়া, কি এনেছিস আমার জন্য? আমার জন্য? ছোট্ট, আমি না তোর জন্য একটা জিনিস এনেছি, একটু দাঁড়া। করোনাতে যখন কাজ চলে গেল না, একটা চেনা দিদির সেলাই কারখানায় ওই মাস্ক আর করোনার ড্রেস তৈরি কাজ পেয়েছি, ওখানে না তোর জন্য রাখলাম। এটা নিজে হাতে আমি স্পেশাল তোর জন্য। मन को झूठे लगते हैं ये सारे, मगर सच्चे लगते हैं ये नदियाँ। শুধু কি মাছ থেকে চুমু খাবো? জানি না, অসভ্য। আর তুমি ছোট্ট গুলে, এগুলো কি হয়েছে গুলে? ভাই সর্বনাশ হয়ে গেছে। তুই হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে বল ভাই। বাপিদার নেই, আমার সর্বনাশ হয়ে গেল ভাই। আমার বাইকটাও চলে গেল। এখন আমি কি করবো এই করোনার মধ্যে? কাল দুপুরবেলা বাপিটা গলায় দড়ি দিয়ে এতগুলো টাকা ইএমআই কেউ নেয়?